বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই চলে আসো। আমরা চলে এসেছি ইংলিশ টেক্সট বুকের আরেকটি ক্লাসে। সবাই আমাকে বলো যে সব ঠিকঠাক আছে কিনা, একটু জানাবে সবাই। ওকে, সবাই চলে আসো এবং আমাকে একটু জানাবে তোমরা সবাই ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমরা চলে এসেছি আমাদের ইংলিশ টেক্সট বুকের নিশাত মজুমদারের পার্ট 2-তে। আচ্ছা, সো যদি সব ঠিকঠাক থাকে আমরা সবাই ইংলিশ টেক্সট বুকের ইউথফুল অ্যাচিভার যে ইউনিট রয়েছে এবং লেসন নিশাত মজুমদারের আমরা প্রথম অংশ শেষ করেছি। আমরা এখন দ্বিতীয় অংশ পড়ব। সো দ্বিতীয় অংশটা পড়ার জন্য আমরা রেডি হয়ে যাব। ওকে, সো আসো তাহলে আমরা শুরু করে দেই আমাদের ইউনিট ইউথফুল অ্যাচিভার এবং স্কেলিং আ মাউন্টেন পিক। মানে হলো যে পর্বতের সর্বোচ্চ চূড়ায় আরোহণ। নিশাত মজুমদারের গল্পে আমরা প্রথম গল্পে তার সম্পর্কে জেনেছি, তার বাবা মার যে সাপোর্ট রয়েছে, তার মার সম্পর্কে জেনেছি। আজকে আমরা পরবর্তী অংশটা পড়ার চেষ্টা করব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো কি বলা আছে, সবাই রেডি হয়ে যাও। কি বলা আছে দেখো, মোস্ট। মোস্ট মানে হলো সবচেয়ে, সর্বোচ্চ, তাই না? ওকে, মোস্ট মানে হলো সর্বোচ্চ। মোস্ট প্রবাবলি মানে সবচেয়ে বা সর্বোচ্চ সম্ভাব্য উপায়, বা আমরা বলি না সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, এরকম যদি আমরা বলি সেই ক্ষেত্রে আমাদের মোস্ট প্রবাবলি বলি। সো এখানে খেয়াল করে দেখো কি বলা আছে যে মোস্ট প্রবাবলি, ওকে, মোস্ট প্রবাবলি সবচেয়ে সম্ভাব্য উপায়ে বা সবচেয়ে বেশি সম্ভাব্য যে বিষয়, ইউ হ্যাভ হার্ড, তুমি শুনে থাকবে। ইউ হ্যাভ হার্ড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোনো একটা অতীতের ঘটনা, আমরা যদি শুরু হয়েছে আগে থেকে বা এখনও কিছুটা বিদ্যমান রয়েছে, কোনো একটা কাজ আগে করেছো বাট এখনও সেটা মনে আছে, মনে পড়ছে, এরকম যদি বুঝায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। দেখো মোস্ট প্রভাবলি, এই যে প্রভাবলি হচ্ছে অ্যাডভার্ব, প্রবাবলি হচ্ছে কি অ্যাডভার্ব, প্রবাবলি হচ্ছে কি অ্যাডভার্ব, সম্ভবত। তারপর দেখো ইউ হ্যাভ হার্ড, ইউ হচ্ছে এইখানে তোমাদেরকে বুঝিয়েছে যে মোস্ট প্রবাবলি ইউ হ্যাভ হার্ড, তোমরা শুনে থাকবে, অফ সুপারম্যান। স্বাভাবিকভাবে এখানে আমরা যারা আছি সুপারম্যান সম্পর্কে কেউ না কোনোভাবে জেনেছি, ঠিক আছে? সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, ওকে, সো এইখানে খেয়াল করে দেখো, একজন বলছে স্যার এই ক্লাসটা একবার নিয়েছেন, এই ক্লাসটা এখনো নেওয়া হয় নাই। দেলোয়ার হোসেন, আমার কোথাও এই ক্লাসটা দেওয়া নাই, ইউটিউবে নাই, ফেসবুকে পেইড ব্যাচে শুধু আছে। সো পেইড ব্যাচে এটা শুধু পেইড ব্যাচই আছে, এটা কোথাও দেওয়া নাই। সো এই অংশটুকু তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো বা হয়তো মনে করছো যে এটা আগে পড়ানো হয়েছে, এটা শুধু পেইড কোর্সের ক্লাসে করানো হয়েছে, এর আগে করানো হয়নি, ঠিক আছে? তো খেয়াল করে দেখো, মোস্ট প্রবাবলি ইউ হ্যাভ হার্ড, তুমি শুনে থাকবে, অফ সুপারম্যান, তবে তুমি সুপারম্যানের সম্পর্কে শুনে থাকবে। অ্যান্ড দ্য হলিউড ফিল্ম, খেয়াল করে দেখো, তুমি শুধু সুপারম্যান সম্পর্কেই শুনে থাকবে না, তুমি হচ্ছে দ্য হলিউড ফিল্ম। খেয়াল করে দেখো এখানে যেই জিনিসটা বলা আছে, এইখানে বলা আছে হলিউড চলচ্চিত্র। স্বাভাবিকভাবে এখানে তোমরা হলিউড, বলিউড, ডালিউড, ঠিক আছে, যদিও আমরা গরিব, ডালিউডের খবরটা একটু কম নেই। সো তারপরও মোটামুটি সবাই জানি। সো এখানে বলেছে যে তুমি সম্ভবত, সর্বোচ্চ সম্ভবত তুমি জেনে থাকবে বা শুনে থাকবে সুপারম্যান সম্পর্কে। কি সম্পর্কে? সুপারম্যান সম্পর্কে। এবং হলিউড যে চলচ্চিত্র রয়েছে সেগুলো। শোয়িং, শোয়িং মানে হচ্ছে দেখানো। খেয়াল করে দেখো, শোয়িং মানে হলো দেখানো। সো এইখানে যে জিনিসটা বলা হয়েছে যে এই যে
ইয়ে খেয়াল করে দেখো, হ্যাঁ, তার মানে এখানে দেখো যে জিনিসটা বলছে শোয়িং মানে প্রদর্শন করা বা দেখানো। ওকে, সো এইখানে আমরা যে জিনিসটা হচ্ছে শোয়িং, এখানে প্রেজেন্ট পার্টিসিপল অবস্থা বুঝিয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল শোয়িং হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর অ্যাডভেঞ্চার্স হচ্ছে নাউন। অ্যাডভেঞ্চার্স হচ্ছে কি নাউন। তাহলে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখানে বলেছে যে সম্ভবত তুমি সুপারম্যান এবং হলিউড চলচ্চিত্রে যারা দুঃসাহসিক কাজ, অ্যাডভেঞ্চার মানে হচ্ছে দুঃসাহসিক কাজ, দুঃসাহসিক কাজ। সো এটা হচ্ছে নাউন। তো এইখানে যেই জিনিসটা বুঝিয়েছে যে তোমরা এখানে যারা আছো মোস্ট প্রবাবলি ইউ হ্যাভ হার্ড অফ সুপারম্যান, তোমরা সুপারম্যান সম্পর্কে শুনে থাকবে। অ্যান্ড হলিউড কি আছে ফিল্ম, তার মানে হলিউড চলচ্চিত্র সম্পর্কে শোয়িং যেখানে প্রদর্শন করা হয় বা প্রদর্শিত হয় হিজ অ্যাডভেঞ্চার্স, তার মানে হচ্ছে এই সুপারম্যানের যে অ্যাডভেঞ্চার আছে খেয়াল করে দেখো, এবং হলিউড তার যে দুঃসাহসিক কাজ সেগুলো কিন্তু তোমরা শুনেছ। তো এইখানে একজনের কথা বলা আছে ক্রিস্টোফার রিভ দ্য অ্যাক্টর। সো যারা অ্যাডভেঞ্চার টাইপের ফিল্ম বা মুভি দেখো সেইখানে তোমরা দেখবা যে ক্রিস্টোফার রিভ নামের একজন নায়ক আছে বা অভিনেতা আছে, অভিনেতা। খেয়াল করে দেখো ক্রিস্টোফার রিভ দ্য অ্যাক্টর, যিনি একজন অভিনেতা। হু প্লেইড, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্য অ্যাক্টর হচ্ছে অ্যান্টিজিডেন্ট বা নাউন, যে হু যিনি, প্লেইড খেয়াল করে দেখো যে যিনি পালন করেন, প্লেইড মানে পালন করেছিলেন, তার মানে দেখো ক্রিস্টোফার রিভের কথা বলা হয়েছে। দ্য অ্যাক্টর যিনি একজন অভিনেতা, হু প্লেইড যিনি পালন করেছিলেন, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। দ্য রোল অফ, রোল হচ্ছে ভূমিকা, 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 তাহলে দি রোল অফ, দ্য এরপরে আর নাউন, তারপর হচ্ছে কি অফ, দ্য রোল অফ সুপারম্যান। তার মানে তোমরা যে সুপারম্যান দেখো, এই চলচ্চিত্রে যে সুপারম্যান দেখো, এই যে অ্যাক্টর, ওই অ্যাক্টরের নাম হলো ক্রিস্টোফার রিভ, ক্রিস্টোফার রিভ, ঠিক আছে। সো রোল অফ সুপারম্যান ইন দ্য ফিল্ম, যিনি চলচ্চিত্রে সুপারম্যান হিসেবে ভূমিকা পালন করেছিলেন। অ্যান্ড ইন স্পিসিস, দেখো ইন স্পিসিস, এবং দেখো ভাষণে বা বক্তৃতায়, ইন স্পিসেস ভাষণে বা বক্তৃতায়, অ্যাট দ্য ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। একটা কনভেনশনের নামের কথা উল্লেখ করা আছে এইখানে। তিনি বলেছেন যে এইখানে দেখো ক্রিস্টোফার রিভ যিনি চলচ্চিত্রে এবং দেখো ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের বক্তৃতায়, ঠিক আছে, খেয়াল করে দেখো যে 1996 সালে যে কনভেনশনটা হয়েছিল, যে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন, এই যে কনভেনশনটা হয়েছিল সেটা হলো 1996 সালে। সো তিনি যে বিষয়টা, স্পিচ মানে হচ্ছে বক্তব্য বা ভাষণ, ইন স্পিচ প্রিপোজিশনের পরে নাউন বসেছে, অ্যাট হচ্ছে প্রিপোজিশন, এরপর হচ্ছে দ্য ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন, এটা একটা নাউন, একটা কনভেনশনের নাম। সো সালটা হচ্ছে 1996 সালে। সো সো মেনি অফ আওয়ার ড্রিমস, সো ইনি একটা স্পিচে বলেছেন সো মেনি অফ আওয়ার ড্রিমস, যে আমাদের স্বপ্নে, খেয়াল করে দেখো সো মেনি অফ আওয়ার ড্রিমস ফার্স্ট সিম ইম্পসিবল। সো খেয়াল করে দেখো যে আমাদের স্বপ্নের, খেয়াল করে দেখো সো মেনি অফ, এখানে যে জিনিসটা বুঝিয়েছে যে সো মেনি অফ, এখানে আমাদেরকে বুঝিয়েছে যে আওয়ার ড্রিমস আমাদের স্বপ্নে, ফার্স্ট প্রথমে, সিম মানে হচ্ছে মনে হয়, সিম, সিম হচ্ছে মনে হওয়া, এটা হচ্ছে ভার্ব। তো এখানে দেখো এইখানে যে জিনিসটা বলা হয়েছে যে সো মেনি অফ আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নের অনেকগুলোর ক্ষেত্রে ফার্স্ট প্রথমে সিম, সিম মানে হচ্ছে মনে হওয়া, ইম্পসিবল, এই সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভ হয়। ইম্পসিবল হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অসম্ভব, এটা হচ্ছে কি অসম্ভব। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এইটি তিনি 1996 সালের যে কনভেনশন ছিল, তিনি কনভেনশনের বক্তৃতায় বা বক্তব্যে বলেছিলেন যে সো মেনি অফ আওয়ার ড্রিমস, যে আমাদের স্বপ্নের অনেক ক্ষেত্রে ফার্স্ট প্রথমে সিম, সিম মানে হচ্ছে মনে হয় বা মনে হওয়া, ইম্পসিবল যে মনে হয় এটা অসম্ভব, এটা হচ্ছে কি অসম্ভব। যেমন তোমরা এখানে যারা পড়াশোনা করছো, তোমরা যারা এখানে অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছ, তোমরা খেয়াল করে দেখো তোমরা অনেকেই ভাবতে পারো যে আমার দ্বারা সম্ভব না। দেখো তোমাদের মধ্যে কেউ না কেউ তাদের স্বপ্ন পূরণ করবে, তারা সফল হবে। সো
স্বাভাবিকভাবে এখানে যারা আছো প্রায় 99% স্টুডেন্টই মনে করবা যে আমার দ্বারা মনে হয় হবে না, বাট মনে রাখবা তোমার দ্বারা হবে, জাস্ট লেগে থাকতে হবে, পরিশ্রম করে যেতে হবে। সো এইখানে এই কথাটা বলেছে ক্রিস্টোফার রিভ, যিনি হচ্ছেন সুপারম্যান খ্যাত একজন অভিনেতা। তিনি বলেছিলেন 1996 সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে যে প্রত্যেকটা স্বপ্নে বা অনেক ক্ষেত্রেই আমরা ভাবি যে এটা হচ্ছে অসম্ভব, এটা হচ্ছে কি অসম্ভব। দেন তারপর দে সিম ইমপ্রবাবল, দেখো ইমপ্রবাবল, তাহলে এখানে দেখো দে সাবজেক্ট, সিম হচ্ছে লিঙ্কিং ভার্ব। তোমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে জেনে থাকবা, বিভার, বিকাম, অ্যাপিয়ার, রিমেইন, গো, এগুলো হচ্ছে ভাইয়া লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। আর লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করলে এদের পরে অ্যাডজেক্টিভ বসে, এদের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। সো আমরা একটু আগে দেখেছিলাম যে ইম্পসিবল এটা হচ্ছে কি অসম্ভব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইম্পসিবল হচ্ছে কি অসম্ভব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখন আমরা যেটা দেখব ইমপ্রবাবল, এটা অসম্ভাব্য। সো প্রবাবল, এই যে প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত, আর ইমপ্রবাবল মানে হচ্ছে অসম্ভব। ঠিক আছে। সো এইখানে যে জিনিসটা মনে হবে যে এইখানে আমাদের প্রথমে মনে হয় অসম্ভব এবং পরবর্তীতে যেটা বলে সেটা হচ্ছে অসম্ভাব্য। ঠিক আছে, এটা কোনোভাবেই সম্ভব হবে না। অ্যান্ড দেন, এবং তারপর হোয়েন উই সামন, ঠিক আছে, এটা খুব সুন্দর একটা ওয়ার্ড। এখানে সামন আবার তোমরা স্যালমন পড়িও না, ঠিক আছে। এখানে যে জিনিসটা আছে দেখো বলেছে ওয়েন ইজ সামন, সামন অর্থ কি, সামন অর্থ হচ্ছে আমরা আহ্বান করা, ইশারা করা, ইঙ্গিত দেওয়া, ঠিক আছে, আহ্বান করা, আহ্বান, ঠিক আছে। তো খেয়াল করে দেখো ওয়েন উই সামন দ্য উইল, এই উইল এখানে কিন্তু ভাইয়া মডাল অক্সিলারি ধরবা না কেউ, ঠিক আছে। উইল হচ্ছে ইচ্ছা, এটা হচ্ছে নাউন, এখানে সামন হচ্ছে ভার্ব, ওয়েন হচ্ছে কনজাংশন। যে ওয়েন উই সামন, যখন আমরা আহ্বান করি, আমরা কি আহ্বান করি, দ্য উইল, আমাদের ইচ্ছাকে, দ্য উইল, তার মানে দেখো উইল হচ্ছে ইচ্ছা বোঝায়, এটা নাউন, নট মডাল অক্সিলারি। অনেকে ভাববে ভাইয়া আমরা তো পড়েছি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, হ্যাঁ উইল হচ্ছে এখানে মডাল ভার্ব, না উইল এখানে নাউন, উইল অর্থ হচ্ছে ইচ্ছা, ইচ্ছা। তাহলে খেয়াল করে দেখো যে ওয়েন ইউ সামন দ্য উইল, যখন আমরা আমাদের ইচ্ছাকে ইশারা করি বা আমরা আহ্বান করি, ঠিক আছে, দে সুন বিকাম, দে হচ্ছে সাবজেক্ট, সুন হচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, দে সাবজেক্ট, সুন হচ্ছে, আমি যেগুলো বলি একটু ছোট ছোট করে লিখে নিও তাহলে তোমাদের সুবিধা হবে, এবং সেগুলো হচ্ছে অবশ্যই গ্রুপে পোস্ট করবা, দেখবো যে কে কে আসলে করছো। তাহলে খেয়াল করে দেখো দে সুন বিকাম, যে তারা শীঘ্রই কি করবে, খেয়াল করে দেখো এইখানে আমরা যে জিনিসটা দেখলাম, সুন হচ্ছে অ্যাডভার্ব আর বিকাম মানে হওয়া, এটা হচ্ছে ভার্ব। দে সুন বিকাম, তারা হবে শীঘ্রই, ইনঅ্যাভয়েটেবল, অনিভার্য, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো দেখো তোমাদের এখানে সিম লিঙ্কিং ভার্ব, বিকাম, আমরা বলছিলাম বি ভার্ব, বিকাম, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, এগুলো হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। এরপরে ইনঅ্যাভয়েটেবল, এটা হচ্ছে অনিভার্য, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ইনঅ্যাভয়েটেবল, তো এখানে দেখো ইনঅ্যাভয়েটেবল হচ্ছে অনিবার্য। সো এখানে যে জিনিসটা বলা হয়েছে যে দে সুন বিকাম ইনএভিটেবল, যে তারা খুব শীঘ্রই অনিবার্য হবে। দিস হ্যাজ হ্যাপেন্ড, দেখো এই যে এখানে যে বিষয়টা বলেছে। আচ্ছা, আমি যদি আগের লাইনটা বলি যে ক্রিস্টোফার রিভ, যিনি একজন হলিউড অ্যাক্টর এবং সুপারম্যান খ্যাত, তিনি একটা বক্তব্যে, যেটা হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক ন্যাশনাল যে কনভেনশন ছিল 1996 সালে, সেই স্পিচে তিনি বলেছেন এরকমভাবে যে আমরা স্বপ্নের অনেক ক্ষেত্রেই দেখি শুরুতে এটা মনে হবে ইম্পসিবল, এটা অসম্ভব এবং এটা ইমপ্রবাবল, এবং সেখানে তিনি বলেছেন যেটা যখন তুমি তোমার ইচ্ছা শক্তিকে আহ্বান করবা, ঠিক আছে, এইটা মনে হবে যে অনিবার্য, এটা হচ্ছে কি অনিবার্য। এবার দেখো দিস হ্যাজ হ্যাপেন্ড, এটা ঘটে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, দিস হ্যাজ হ্যাপেন্ড, এটা ঘটে ইন নিশাদস কেস টু। তো খেয়াল করে দেখো ইন নিশাদস, নিশাদ হচ্ছে নাউন আর নিশাদস হচ্ছে পজিটিভ নাউন বা পজিটিভ অ্যাডজেক্টিভ। তো নিশাদস কেস, এই কেস মানে মামলা বুঝো না, অনেক বলে ভাই কেস করব, ঠিক আছে, কেস মানে এখানে মামলা না, এটা বিষয় বুঝে আছে। নিশাদস কেস, নিশার ব্যাপারে বা নিশাতের কেস বিষয়ে এরকম বোঝায়। সো এখানে যে জিনিসটা আমরা দেখলাম যে দিস হ্যাজ হ্যাপেন্ড, এটা ঘটেছে, ঘটে এসেছে ইন নিশাদস কেস, নিশাতের ব্যাপারে টু, নিশাতের ব্যাপারেও, ঠিক আছে, এটা ঘটেছে নিশাতের ব্যাপারেও। তো এখানে যে জিনিসটা খেয়াল করব আমরা, বলা আছে দেখো যে এই যে আমরা স্বপ্ন দেখার ক্ষেত্রে মনে হবে অসম্ভব, হ্যাঁ, অথবা এটা আমরা মানে পারবো না, আর এটা অবশ্যই অনিবার্য একটা সত্য। তো এইটা ঘটেছিল, দিস হ্যাজ হ্যাপেন্ড
এই নিশাত কেস টু, নিশাতের কেস বলতে এখানে জীবন বুঝাচ্ছে বা নিশাতের ব্যাপারে বা নিশাতের বিষয়ে। সো এখানে তার ব্যাপারেও হয়েছে, ঠিক আছে। এইবার দেখো পড়েছে দো, যদিও শি হ্যাড আ লং চ্যারিস ড্রিম। খেয়াল করে দেখো, শি হ্যাড তার ছিল, হ্যাড হ্যাভ হ্যাজ হ্যাড আছে বা থাকা অর্থে বসে, আর হ্যাড হচ্ছে ছিল অর্থে বসে। তাহলে শি হ্যাড তার ছিল, শি হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম। শি হ্যাড আ লং চ্যারিস ড্রিম, লং চেরিস্ট দীর্ঘ লালায়িত। আমরা ভিতরে দীর্ঘ লালায়িত স্বপ্ন গ্রহণ করি না, যেমন তোমাদের অনেকেরই আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন, যে আমি রাবিয়ান হতে চাই, আমি ঢাবিয়ান হতে চাই, আমি ডিএমসিয়ান হতে চাই, ঠিক আছে, আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমাদের স্বপ্ন আছে, তাই না? তো এই স্বপ্নের বিষয়টা হচ্ছে আ লং চ্যারিস ড্রিম। আমরা যখন বলবো যে একটা দীর্ঘ লালায়িত স্বপ্ন, ঠিক আছে, সো দীর্ঘ লালায়িত স্বপ্ন এখানে অনেকেরই আছে, সবার ভালো স্বপ্ন থাকে, আবার কিছু কিছু দুষ্টুর আছে, কিছু কিছু ভণ্ডের স্বপ্ন আছে, দীর্ঘ লালায়িত স্বপ্ন একটা বিয়ে করব। মায়ের মায়ের দীর্ঘ লালায়িত স্বপ্ন, যেটা তোমার কাছে মনে হবে ইম্পসিবল, সেটা করতে চাও, ঠিক আছে। সো এখানে যে জিনিসটা বলা আছে যে শি হ্যাড আ লং চেরিস ড্রিম, তার ছিল একটি দীর্ঘ লালায়িত, এই লং চেরিস্ট, লং চেরিস্ট এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাকে বুঝিয়েছে তার দীর্ঘ, ভিতরে অনেক দিন ধরে স্বপ্ন যেটা লালন পালন করে আসছে সেটাকে বুঝিয়েছে। সো খেয়াল করে দেখো ভাইয়া কি বলেছে, হ্যাঁ, লং চেরিস দীর্ঘ লালায়িত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ড্রিম হচ্ছে নাউন। তার দীর্ঘ লালায়িত স্বপ্ন ছিল, কি স্বপ্ন সেটা? টু বি, ইনফিনিটিভ, টু বি হতে। আমরা বলি আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি ডক্টর, আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু আমরা পড়েছি। টু বি মানে হওয়া, তার মানে হচ্ছে টু বি আ মাউন্টেইনার, মাউন্টেইনার মানে হচ্ছে পর্বতারোহী, পর্বতারোহী, যে তার একটা দীর্ঘ লালায়িত স্বপ্ন ছিল, সেটা হলো কি? টু বি আ মাউন্টেইনার, একজন পর্বতারোহী হওয়ার। এরপর বলছে ইট ওয়াজ নট আনটিল, ইট ওয়াজ নট আনটিল 2003, ঠিক আছে। সো এখানে যে জিনিসটা বলা হয়েছে যে ইট ওয়াজ নট আনটিল, তার মানেই ছিল, এখানে বলা আছে যে এটা ছিল না আনটিল পর্যন্ত, মানে 2003 পর্যন্ত, আনটিল 2003, আনটিল এখানে প্রিপোজিশন হিসেবে কাজ করেছে। দ্যাট শি ক্লাইম্বড, আরোহণ করেছিলেন, তার মানে হচ্ছে সে 2003 সাল পর্যন্ত ক্যাকরাডাং যে 967 ফুট আরোহণ করেনি, তখন পর্যন্ত তার কাছে এটা স্বপ্ন ছিল। তো খেয়াল করে দেখো, ইট ওয়াজ নট এটা ছিল না, এখানে বি ভার্বের সাথে নট নেগেটিভ পড়ে এসেছে, আনটিল হচ্ছে প্রিপোজিশন, 2003 এটা হচ্ছে সব, মানে কোনো একটা সময়, যে আমরা বলি না যে 2030 সাল পর্যন্ত আমি কি থাকবো, আমি হচ্ছে কাজ করে যেতে থাকবো। সো এখানে দেখো 2003 সাল পর্যন্ত এটা ছিল না। দ্যাট যে শি ক্লাইম্বড, ক্লাইম্বড হচ্ছে যে আরোহণ করা, তো ক্লাইম্বড এটা হচ্ছে আরোহণ করেছিল, যেহেতু 2003 সালের ঘটনা এটা বলা আছে। শি ক্লাইম্বড আনটিল 2003, দ্যাট শি ক্লাইম্বড যতক্ষণ না পর্যন্ত সে আরোহণ করেছিল দ্য 967 মানে 967 ফিট হাই ক্যাকরাডাং। তার মানে হচ্ছে তার কাছে যে লং চেরির স্বপ্ন, এই স্বপ্নটা তার মধ্যে ছিল, এবং টু বি এ মাউন্টেনার বা পর্বতারোহী হতে, এবং এটা 2003 সাল পর্যন্ত ছিল না, যতক্ষণ পর্যন্ত সে ক্যাকরাডাঙ্গে 967 ফিট কি করেছিল, আরোহণ করেছিল। ওকে, সো এখানে প্রথম শুরু করেছে ক্রিস্টোফার রিভের একটা উদাহরণ দিয়ে এবং তার একটা স্পিচের অংশ দিয়ে, এবং সেই ক্ষেত্রে নিশাতের সাথে কি করেছে, কনজাংক্ট করেছে। সো এখন আমরা একটু দেখব পরবর্তীতে কি ঘটেছে। এখন নিশাতের যে ক্লাইম্বিং জার্নি সেটা একটু আমরা খেয়াল করব। বলেছে দ্য ক্লাইম্বিং ইভেন্ট, খেয়াল করে দেখো, দ্য ক্লাইম্বিং ইভেন্ট, এখানে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো যে ইভেন্টের কথা বলা হয়েছে, এবং সেটা অবশ্যই কি, দেখো সবাই একটু মনোযোগ দাও, এখানে কি বলেছে দেখো, দ্য ক্লাইম্বিং ইভেন্ট, যে আরোহণের যেই, দেখো দ্য ক্লাইম্বিং এটা নাউন হিসেবে কাজ করেছে, জিরান্ট, ঠিক আছে। দ্য ক্লাইম্বিং, এখানে যে জিনিসটা আছে এটা নাউন বা জিরান্ট হইতে পারতো যদি শুধু এটা সাবজেক্ট হিসেবে বসতো, বাট এইখানে যেহেতু নাউন আছে, সো এটা আর আমাদের কি হবে না, নাউন হবে না, কারণ আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, নাউন অ্যাডজেক্টিভ। সো ইভেন্ট হচ্ছে নাউন, আর ক্লাইম্বিং হচ্ছে কি, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। তো এখানে দেখো কি বলা আছে, দ্য ক্লাইম্বিং, ক্লাইম্বিং মানে আরোহণ, ইভেন্ট মানে অনুষ্ঠান। তো খেয়াল করে দেখো যে আরোহণের অনুষ্ঠান ওয়াজ অর্গানাইজড, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে, পাস্ট টেন্সে, ওয়াজ অর্গানাইজড। সো আমরা যে জিনিসটা জানি স্বাভাবিক অর্থে যে কোনো কিছু তো ইভেন্ট তো নিজে নিজে অর্গানাইজ হয় না, কোনো কারোর মাধ্যমে হয়ে থাকে, তাহলে ওয়াজ অর্গানাইজড মানে হচ্ছে দেখো সংগঠিত হওয়া, কারো মাধ্যমে সংগঠিত হওয়া।
তার মানে সংগঠিত হয়েছিল, এটা যেহেতু ভার্বের পাস্ট টেন্সে আছে, তার মানে এটা প্যাসিভ মুডে আছে, বলা হচ্ছে এই যে ঘটনা বা হচ্ছে অনুষ্ঠান, এটা কি হয়েছিল, এটা সংগঠিত হয়েছিল অন 29 মে 2003, যে 2003 সালের 29 মে, টু সেলিব্রেট। খেয়াল করে দেখো এখানে আমরা যে জিনিসটা বুঝি, টু সেলিব্রেট হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তো টু সেলিব্রেট মানে হলো যে উদযাপন করতে, তার মানে হচ্ছে টু সেলিব্রেট উদযাপন করতে, কি উদযাপন করতে, দ্য 15th অ্যানিভার্সারি। তো এখানে আমরা যে জিনিসটা দেখছি, দা হচ্ছে আর্টিকেল, 15th হচ্ছে 50তম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে হচ্ছে 50তম অ্যানিভার্সারি। সো এখানে যেই জিনিসটা আমরা দেখব অ্যানিভার্সারি, এটা দেখবা যে বিভিন্ন পরীক্ষায় তোমাদের কারেক্ট স্পেলিং হিসেবে আসে, হ্যাঁ, অ্যানিভার্সারি ওয়ার্ডটা। সো অ্যানিভার্সারি মানে হচ্ছে বার্ষিকী, তাহলে হচ্ছে 50তম বার্ষিকী অফ এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগেইস কনকুইস্ট অফ মাউন্ট এভারেস্ট। খেয়াল করে দেখো ভাইয়া, যে 2003 সালে 50তম বার্ষিকী পালন করা হয়েছিল, যে এখানে হিলারি, এডমন্ড হিলারি এবং যে তানজিং নরগেস, যে তারা যে প্রথম একবার সবার প্রথমে তারা যেই মাউন্ট অথবা মাউন্ট এভারেস্ট যে জয় করেছিল, এখানে দেখো কনকুইস্ট অর্থ হচ্ছে জয়, ঠিক আছে। তো এখানে যে জিনিসটা বলেছে যে 2003 সালের 29 মে, দেখো এখানে নির্দিষ্ট তারিখের পূর্বে অন বসেছে, প্রিপোজিশনের ব্যবহার, এবং টু সেলিব্রেট এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে উদ্দেশ্য বা কোনো কিছু করতে, যেতে, খেতে এরকম বোঝায়, তার মানে হচ্ছে উদযাপন করতে, টু সেলিব্রেট উদযাপন করতে, কি উদযাপন করতে, যে দ্য 15th অ্যানিভার্সারি অফ এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগেস। তো এখানে আবার ভাইবো না যে দুইজনের বিবাহবার্ষিকী, না, তাদের বিবাহবার্ষিকী না, ঠিক আছে, এদের যে 50 বছর পূর্তি হয়েছিল, যে 50 বছর পূর্তি আমরা বলি না, দেখে যে 10 বছর পূর্তি উপলক্ষে, 5 বছর পূর্তি উপলক্ষে আমাদের এত এত ডিসকাউন্ট, তো এটা বুঝিয়েছে যে 50তম বার্ষিকী বা 50 বছর পূর্তি উপলক্ষে তাদের যে কনকিউস্ট অফ মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট যে তারা জয় করেছিল, সেটার সেলিব্রেট করছিল 2003 সালের 29 মে। সো এখানে বলা হচ্ছে মাউন্ট এভারেস্ট জয় উপলক্ষে যে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগের যে 50তম বার্ষিকী উদযাপন করার জন্য যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেটার কথা বলেছে। এবার দেখো নিশাদ হ্যাড ওয়াকড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, নিশাদ হ্যাড ওয়াক দ্য স্ট্রিটস অফ ঢাকা, তার মানে হচ্ছে যে নিশাদ হেঁটেছিল, এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, নিশাদ হ্যাড ওয়াকড, নিশাদ হেঁটেছিল দ্য স্ট্রিটস অফ ঢাকা, ঢাকার রাস্তা, তার মানে আর্টিকেল, নাউন, অফ, নাউন, হ্যাড ওয়াকড হচ্ছে ভার্ব, নিশাদ হচ্ছে সাবজেক্ট, তাহলে নিশাদ হ্যাড ওয়াকড, নিশাদ হেঁটেছিল দ্য স্ট্রিটস অফ ঢাকা, যে ঢাকার রাস্তা, উইথ আ 15 কেজি ব্যাকপ্যাক, তার মানে ব্যাকপ্যাক মানে এখানে দেখো আমরা যেই জিনিসটা দেখি, তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবা ব্যাকপ্যাক কি। ব্যাকপ্যাক হলো যে তোমার পেছনে ব্যাগ, যে আমরা ছোটবেলায় দেখবা যে, হ্যাঁ, এতগুলা বই নিয়ে আমরা স্কুলে যেতাম, হ্যাঁ, ব্যাকপ্যাক মানে হচ্ছে এখানে একটা ব্যাগের মধ্যে 15 কেজি ওজন ছিল। সো তিনি ঢাকার যে রাস্তা, সেই রাস্তাতে উইথ আ 15 কেজি ব্যাকপ্যাক, এই ব্যাকপ্যাক তার মানে 15 কেজি সহ তিনি, ব্যাকপ্যাক সহ তিনি হেঁটেছিলেন ফর 3 কনজিকিউটিভ ডেজ। 3 নাম্বার, কনজিকিউটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, ডেজ হচ্ছে নাউন। খেয়াল করে দেখো, কনজিকিউটিভ মানে হচ্ছে ক্রমান্বয়ে বা ধারাবাহিক, ধারাবাহিক। সো এখানে বলেছে যে ফর 3 কনজিকিউটিভ ডেজ, 3 দিনের জন্য তিনি 15 কেজি ব্যাগ নিয়ে ঢাকার রাস্তা হেঁটেছিলেন। টু মেক, টু মেক মানে তৈরি করতে, ইনফিনিটিভ, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, কি তৈরি করতে, হার বডি রেডি, তার যেই শরীর ছিল, রেডি ফর, রেডি ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রেডি ফর মানে প্রস্তুত হতে, প্রস্তুত, তো রেডি ফর, ঠিক আছে, এখানে যেই জিনিসগুলো আছে, রেডি ফর প্রিপোজিশন ব্যবহার, অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি হচ্ছে কারেক্ট স্পেলিং আসতে পারে। তো দেখো প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড তুমি যদি ভালোভাবে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তুমি যেভাবে প্রশ্ন আসুক, রিটেনের ক্ষেত্রে আসুক, এমসিকিউর ক্ষেত্রে আসুক, তুমি সব ক্ষেত্রে অ্যান্সার করতে পারবা। সো এখানে বলেছে টু মেক তৈরি করতে, হার বডি তার শরীরকে, রেডি ফর প্রস্তুত, ঠিক আছে, দ্য ক্লাইম্ব, ক্লাইম্ব এখানে নাউন হিসেবে কাজ করেছে। দেখো এই ক্লাইম্ব ওয়ার্ডটাই একটা জায়গায় এক এক রকম পার্টস অফ স্পিচ হিসেবে বসেছে। যেমন এখানে ক্লাইম্বিং, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। আবার একটু
ওকে, সো চলে এসেছি আমরা। ওকে, সো খেয়াল করে দেখো ভাইয়েরা, আমরা যে জিনিসটা পাচ্ছি এখানে, এখানে ক্লাইম্ব হচ্ছে নাউন হিসেবে কাজ করেছে। সো ক্লাইম্ব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বসেছে, এখানে অ্যাডজেক্টিভ ক্লাইম্বিং, এখানে ক্লাইম্ব হচ্ছে নাউন, আবার শি ক্লাইম্বড তিনি আরোহণ করেছিলেন সেটা হচ্ছে কি ভার্ব। এবার দেখো বিফোর, বিফোর মানে পূর্বে, দ্য রিয়েল এক্সপেডিশন এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর বিফোর হচ্ছে প্রেপোজিশন, বিফোর হচ্ছে কি প্রেপোজিশন, দ্য রিয়েল এক্সপেডিশন। তো এখানে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে দা হচ্ছে আর্টিকেল, তারপরে রিয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ মানে প্রকৃত, এক্সপেডিশন হচ্ছে অভিযান, এটা হচ্ছে নাউন, অভিযান, অভিযান। সো লিখে রাখো যেই ওয়ার্ডগুলোর পার্টস অফ স্পিচ দরকার, যেই অর্থগুলোর দরকার, আমি সব কিছু বলে দিচ্ছি। তো এখানে দেখো কি বলেছে যে তিনি ঢাকার রাস্তায় 15 কেজি ব্যাকপ্যাক নিয়ে হেঁটেছিলেন ফর 3 কনজিকিউটিভ ডেজ, 3 দিন ধারাবাহিকভাবে, টু মেক তৈরি করতে, হার বডি তার শরীরকে, রেডি ফর প্রস্তুত, দ্য ক্লাইম্ব আরোহণের জন্য, বিফোর দ্য রিয়েল এক্সপেডিশন, দ্য রিয়েল প্রকৃত, এক্সপেডিশন মানে অভিযান। ঠিক আছে, এবার দেখো ফ্যাক্টরস বিষয়গুলো, ফ্যাক্টরস খেয়াল করে দেখো এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি ফ্যাক্টরস, এখানে প্লুরাল মানে অনেকগুলো ফ্যাক্টরসের কথা বলা আছে এবং বলে দিবে, যেমন লাইক, লাইক মানে মতো, তার মানে লাইক হচ্ছে প্রিপোজিশন। চান্স দেখো ফ্যাক্টরস, ফ্যাক্টরস মানে উপাদান বা হচ্ছে বিষয়, তার মানে দেখো উপাদানগুলো লাইক মতো, তার মানে ফ্যাক্টরস হচ্ছে নাউন, লাইক হচ্ছে প্রিপোজিশন কারণ এরপর নাউন আছে। চান্স, ডেডিকেশন, চান্স মানে সুযোগ, ডেডিকেশন অ্যান্ড ক্রিয়েটিং অপরচুনিটিস। খেয়াল করে দেখো এখানে চান্স, খেয়াল করে দেখো চান্স মানে এটা ভাগ্য বা সুযোগ, তাহলে এখানে দেখো ফ্যাক্টরস উপাদানগুলো লাইক চান্স ভাগ্যের, হ্যাঁ, তারপর হচ্ছে ডেডিকেশন অ্যান্ড ক্রিয়েটিং অপরচুনিটিস। এখানে যে জিনিসটা আমরা পাবো সেটা হলো ডেডিকেশন মানে নিষ্ঠা, আমরা ডেডিকেশন বা নিষ্ঠা বুঝি, তাহলে চান্স হচ্ছে ভাগ্য, ডেডিকেশন হচ্ছে নিষ্ঠা, অ্যান্ড ক্রিয়েটিং অপরচুনিটিস এখানে আমরা যে পাচ্ছি সুযোগ সৃষ্টি করা, ক্রিয়েটিং, ক্রিয়েটিং অপরচুনিটিস। সো অপরচুনিটিস মানে হচ্ছে সুযোগ, তাহলে তিনটা জিনিসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে চান্সের কথা বলা হয়েছে, 2 নম্বর হচ্ছে ডেডিকেশনের কথা বলা হয়েছে, অ্যান্ড 3 নম্বর যে বিষয়টা নিয়ে বলা আছে সেটা হলো যে ক্রিয়েটিং অপরচুনিটিস, যে সুযোগ সৃষ্টির কথা বলেছে। আর ইম্পর্টেন্ট ফর, ইম্পর্টেন্ট ফর কোনো কিছুর জন্য গুরুত্বপূর্ণ বোঝালে ইম্পর্টেন্ট ফর হয়, এনিওয়ান সাকসেস। খেয়াল করে দেখো যে ফ্যাক্টরস তিনটা উপাদানের কথা বলা আছে, যে ফ্যাক্টরস লাইক চান্স, চান্স মানে হচ্ছে ভাগ্য, আর ডেডিকেশন মানে হচ্ছে নিষ্ঠা, অ্যান্ড অপরচুনিটিস হচ্ছে কি সুযোগ, তার মানে হচ্ছে ভাগ্য, নিষ্ঠা এবং যে সুযোগ সৃষ্টি করার যেই 3 উপাদানগুলো আর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফর এনিওয়ান সাকসেস, যে কারো সফল হওয়ার ক্ষেত্রে বা যে কারো সফলতার ক্ষেত্রে 3টা উপাদানের কথা বলা হচ্ছে। চান্স, ধরো তুমি হচ্ছে অনেক ভালো খেলোয়াড়, তুমি মাঠে নামতে পারো না, মাঠে নামার সুযোগ পাচ্ছ না, চান্স পাচ্ছ না, সো লাভ হবে, হবে না। সো এখানে যে জিনিসটা বুঝিয়েছে এনিওয়ান সাকসেস, যে একজনের সফলতার ক্ষেত্রে যে ফ্যাক্টরসগুলো আছে, নিষ্ঠা, ভাগ্য এবং যে অপরচুনিটিজের সুযোগ সেগুলো, হ্যাঁ। বাট স্পোর্টস পারসন, একজন ক্রীড়াবিদের, দেখো একজন খেলোয়াড়ের বা ক্রীড়াবিদের, স্পোর্টস পারসন খেলোয়াড় অথবা ক্রীড়াবিদের শুড অলসো হ্যাভ ডিসিপ্লিন অ্যান্ড পারসিভারেন্স, হ্যাঁ, টু সাকসিড। খেয়াল করে দেখো এখানে বলেছে, আচ্ছা এখানে সাকসেস মনে রাখবা, আমরা অনেক সময় ভুল করি, সাকসেসকে ভার্ব ধরি না, সাকসেস হচ্ছে নাউন, এই যে এনি ওয়ান্স এখানে পজিটিভ আছে, সাকসেস হচ্ছে নাউন, আর সাকসিড এই যে এখানে একটা কোন জায়গায় যেন আছে, হ্যাঁ এই যে টু সাকসিড, এই সাকসিড হচ্ছে ভার্ব। তো খেয়াল করে দেখো কি বলেছে, বাট কিন্তু একজন খেলোয়াড়ের শুড অলসো হ্যাভ ডিসিপ্লিন, যে শুড অলসো হ্যাভ মানে কি থাকা উচিত, হ্যাভ, হ্যাভ হচ্ছে থাকা, শুড উচিত, তার মানে হচ্ছে মডেল অক্সিলারি, এরপর অ্যাডভার্ব, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম, কারণ হ্যাভ শুডের পরে ভার্বের বেস ফর্ম হয়। শুড অলসো হ্যাভ থাকা প্রয়োজন বা উচিত, ডিসিপ্লিন অ্যান্ড পারসিভারেন্স শৃঙ্খলা, ডিসিপ্লিন মানে হচ্ছে কি শৃঙ্খলা, অ্যান্ড পারসিভারেন্স মানে হচ্ছে অধ্যাবসায়। তো স্বাভাবিকভাবে প্রথমে 3টা জিনিসের কথা বলা হয়েছে, যে এনিওয়ান সাকসেস একজনের সফলতার ক্ষেত্রে চান্স লাগবে, নিষ্ঠা, ডেডিকেশন লাগবে, অ্যান্ড ক্রিয়েটিং অপরচুনিটিস, যে অপরচুনিটিস ক্রিয়েট করতে হবে, 3টা জিনিস। কিন্তু এখানে আরও 2টা গুণের কথা বা উপাদানের কথা বলা আছে, সেটা হলো ভাইয়া ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা, অ্যান্ড পারসিভারেন্স মানে হচ্ছে অধ্যাবসায়, টু সাকসিড সফল হতে, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু সাকসিড সফল হতে, ঠিক আছে। এরপর দেখো ইনস্টিটিউশনাল, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইনস্টিটিউশন থেকে ইনস্টিটিউশনাল, প্রাতিষ্ঠানিক,
ইনস্টিটিউশনাল হচ্ছে প্রাতিষ্ঠানিক, হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যান্ড প্রফেশনাল পেশাগত, প্রফেশনাল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তার মানে অ্যান্ডের আগে অ্যাডজেক্টিভ, পরেও কি অ্যাডজেক্টিভ, এবং দুইটা অ্যাডজেক্টিভের পরে নাউন বসে দেখো প্রশিক্ষণ। তার মানে দেখো ইনস্টিটিউশনাল প্রাতিষ্ঠানিক এবং প্রফেশনাল মানে হচ্ছে পেশাগত, হ্যাঁ, ট্রেনিংস প্রশিক্ষণ আর অলসো নেসেসারি এবং প্রয়োজন, এবং কি প্রয়োজন, নেসেসারি হচ্ছে কি প্রয়োজন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে আমাদের যে জিনিসটা বলেছে যে উপাদানগুলো বলা হয়েছে চান্স, ডেডিকেশন অ্যান্ড অপরচুনিটিস, বাট একজন খেলোয়াড়ের আরও দুইটা জিনিস থাকা খুবই জরুরি, সেটা হলো নাম্বার ওয়ান পারসিভারেন্স অ্যান্ড ডিসিপ্লিন, দুইটায় কথা বলা হয়েছে। সো এছাড়াও এইখানে ট্রেনিংয়ের কথা বলা আছে, তার মানে টোটাল 6টা জিনিসের কথা এখানে বলা আছে। দেখো ইনস্টিটিউশনাল মানে প্রাতিষ্ঠানিক, প্রফেশনাল হচ্ছে পেশাগত, ট্রেনিং মানে হচ্ছে প্রশিক্ষণও প্রয়োজন, প্রশিক্ষণও কি প্রয়োজন। এরপর দেখো কি বলেছে, নিশাদ যুক্ত হয়েছিলেন, জয়েন্ট পাস্ট টেন্সে আছে, যুক্ত হয়েছিলেন বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। এটা একটা সংগঠনের নাম, একটা প্রতিষ্ঠানের নাম। আবার পড়তে যায় না, বাংলাদেশ অর্থ বাংলাদেশ, মাউন্টেন মানে আরোহণ, ঠিক আছে, এটা নাম। যারা আমি যদি বলি মহসিন পাটোয়ারির নাম কি, তখন ইংরেজিতে যা, বাংলা তো কি তা। বাট এখানে যদি আমরা আলাদা আলাদা করি তাহলে তো অনেক কিছু আছে, ঠিক আছে। যেমন ট্রেকিং, তোমরা অনেকে ট্রেকিং অর্থটা মানে জানো না, বাট অনেকবার শুনছো, ঠিক আছে। ট্রেকিং অর্থটা না জানলেও তোমরা হচ্ছে অনেকেই শুনছো, পাহাড়ে আরোহণ করা। যেমন আমরা বলি না এই ট্রেকিং, চল আমরা ট্রেকিংয়ে যাই, ট্রেকিং বলতে পাহাড়ে আরোহণ করা বোঝায়। সো এখানে যে জিনিসটা বলছে, বিএমটিসি নামে একটা ক্লাব রয়েছে বা ইনস্টিটিউশন রয়েছে, সেখানে জয়েন করেছিলেন ইন 2006 সালে, অ্যান্ড কমপ্লিটেড এবং সম্পন্ন করেছিলেন বেসিক ট্রেনিং, একটা মৌলিক প্রশিক্ষণ, ঠিক আছে। এখানে ভার কমপ্লিট হচ্ছে কি ভার্বের পাস্ট ফর্ম, কমপ্লিটেড বেসিক ট্রেনিং, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, একটা মৌলিক প্রশিক্ষণ কোর্স, ঠিক আছে। সো এইখানে যেহেতু কোর্স আছে তার মানে এটাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। যেমন তোমরা বিভিন্ন কোর্স করো, আমাদের কাছে ফাউন্ডেশন কোর্স করো, আমাদের কাছে আইসিইউ বেসের কোর্স করো, আমাদের অপটিমিস্টিক বেসের কোর্স করো, আমাদের কামব্যাক কোর্স। সো অনেকগুলো কোর্স আছে। সো এগুলো কেন করো, এগুলো কি তোমার, হ্যাঁ বললাম না, যাই হোক, তুমি সফল হওয়ার জন্যই করো। অ্যাট হিমালয় মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। সো তিনি দেখো, তিনি হচ্ছে একটা কোর্স সম্পন্ন করেছিলেন হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউট, যেটা দার্জিলিংয়ে ছিল, ইন্ডিয়া, যেটা 2007 সালে। দেখো প্রথম কথা হলো তিনি 2006 সালে বিএমটিসিতে জয়েন করেছিলেন। 2007 সালে তিনি একটা মৌলিক প্রশিক্ষণ কোর্স করেছিলেন, যেটা হচ্ছে দার্জিলিং অবস্থিত 2007 সালে, সেটা হচ্ছে কি 2007 সালে। আর প্রতিষ্ঠানটার নাম হচ্ছে, সেটা হচ্ছে হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউট, HMI, হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউট, ঠিক আছে, যেটা 2007 সালে। ওকে, সো এখানে শেষের দিকে প্রতিষ্ঠানের নামগুলো আছে, কিছু না। এবার আনসার করো। তোমরা বলবা না যে ভাইয়া কাটা পড়ছে, আমি তো খালি পরেই যাচ্ছি। অ্যান্সার করো সবাই। ওকে, আমি দেখতে পাচ্ছি মোটামুটি অনেকে অ্যান্সার করে ফেলেছো। প্রথম কোশ্চেনটা কি ছিল দেখো, The climbing event on 29 May 2000 was organized to celebrate. এটা কেন করেছিল? বার্থ অ্যানিভার্সারি? নো। ফার্স্ট বাংলাদেশি অ্যাসেন্ট? নো। হ্যাঁ, তারপর নিশাদ মাউন্টেন সাকসেস? নো। এটা হচ্ছে 50তম যে বর্ষপূর্তি আছে, সেই বর্ষপূর্তি উপলক্ষে এডমন্ড হিলারি এবং তেনজিং। ওকে, এরপর দেখো, টু প্রিপেয়ার হার বডি ফর ক্লাইম্বিং নিশাদ স্মল হিলস? নো। স্ট্রেচড ওয়াকড স্ট্রেটস দ্য উইথ আ 15 kg ব্যাকপ্যাক? অবশ্যই কি এটা। প্র্যাকটিস ইভেন্টস বেস ক্যাম্প ওয়েন্ট টু নেপাল ফর ট্রেনিং? নো। এরপর বলেছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ আই স্পোজ পারসন শুড হ্যাভ অন দি লাক? নো। পারসিভারেন্স অ্যান্ড ডিসিপ্লিন হইতে পারে। ওয়েলথ হবে না,
ফেম হবে না, আনসার কি হবে? বি হবে। ওকে, সো দেখো মনোযোগ দিয়ে পড়লে এগুলো কোনো ব্যাপার না, এই যে এমসিকিউ গুলো তোমাদের জন্য ব্যাপার না। সো এখান থেকে এমসিকিউ যেভাবেই আসুক তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। এরপরে আসো আমাদের পরবর্তীতে, দেখো কি বলেছে, আফটার দ্যাট, এরপরে। সবাই খেয়াল করব, আফটার দ্যাট এরপর, আফটার হচ্ছে প্রিপোজিশন, দ্যাট হচ্ছে প্রোনাউন। আফটার দ্যাট এরপর, বা আফটার দ্যাট এটা পুরো মিলে একটা আমরা কনজাংশনে বলতে পারি যে আফটার দ্যাট শি স্কেলড, আফটার দ্যাট এরপর, শি স্কেলড, স্কেল মানে আরোহণ করা, তিনি আরোহণ করেছিলেন পিকস ইন দ্য হিমালয়ান রেঞ্জ ওয়ান আফটার অ্যানাদার। খেয়াল করে দেখো এখানে কি বুঝিয়েছে, তিনি আরোহণ করেছিলেন, কি আরোহণ করেছিলেন? হিমালয় পর্বতমালার যে চূড়াগুলো আছে, যে পিকগুলো ছিল, হ্যাঁ শীর্ষ, একের পর এক আরোহণ করেন, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, শি স্কেল তিনি আরোহণ করেছিলেন, এরপর পিকস, পিকস মানে হচ্ছে চূড়া, আমি গত ক্লাসে বলেছিলাম চূড়া বা শীর্ষ, ইন দ্য হিমালয় রেঞ্জ, হিমালয়ের পর্বতের উপরে বা শীর্ষ, হিমালয় রেঞ্জ পর্বতমালা, হিমালয় রেঞ্জ মানে হচ্ছে পর্বতমালা, ওয়ান আফটার অ্যানাদার একটার পর আরেকটা। সো এখানে যে জিনিসটা আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি হিমালয় পর্বতমালা একটার পর একটা তিনি কি করছিলেন? হ্যাঁ, আরোহণ করেছিলেন। তাহলে স্কেলড হচ্ছে ভার্ব আর পিক হচ্ছে কি নাউন। তাহলে ইন হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, হিমালয় পর্বতমালা, হিমালয় রেঞ্জ, এখানে রেঞ্জ নাউন আর হিমালয় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, ওয়ান আফটার অ্যানাদার একের পর এক, এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে কি একটা কি ফ্রেজ। জয়নিং যুক্ত হয়ে, সেভারেল টিমস বিভিন্ন দলে, ফ্রম বাংলাদেশ, তার মানে বাংলাদেশ থেকে বিভিন্ন দলে যুক্ত হয়ে তিনি হচ্ছে কি এই পর্বতমালাগুলা কি করেছেন? আরোহণ করেছিলেন। তো এখানে যে জিনিসটা খেয়াল করে দেখো, সেভারেল হচ্ছে ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, টিম হচ্ছে নাউন, আর ফ্রম হচ্ছে প্রেপোজিশন, বাংলাদেশ প্রপার নাউন, এটা আমরা জানি। এরপর দেখো, টুডে উই হ্যাভ আ মাউন্টেন পিক ইন দ্য হিমালয়স, তাইলে খেয়াল করে দেখো, আজ উই হ্যাভ এ মাউন্টেন পিক, আমাদের একটা পর্বত চূড়া রয়েছে, ইন দ্য হিমালয়স, দ্য নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক। খেয়াল করে দেখো যে এই যে পর্বতমালাগুলো তিনি আরোহণ করেছিলেন সেটা তো বললো, এরপর বলেছে আজ উই হ্যাভ এ মাউন্টেন পিক, আমাদের একটা পর্বতের চূড়া আছে, এবং এই পর্বতের চূড়াটার একটা নাম আছে, নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ পিক। এখানে দেখো যে নেপাল বাংলাদেশের মৈত্রী, যে অথবা নেপাল বাংলাদেশের মৈত্রী চূড়া, এটাকে বলা হয় নেপাল বাংলাদেশ মৈত্রী চূড়া। ফ্রেন্ডশিপ মানে হচ্ছে মৈত্রী, ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ। সো এখানে ফ্রেন্ডশিপ পিক এটা একটা নাম। সো এখানে আমাদের একটা রয়েছে, কি রয়েছে? একটা চূড়া রয়েছে যার নাম হচ্ছে কি নেপাল বাংলাদেশ মৈত্রী চূড়া, ঠিক আছে? এবার বলছে সো নেমড, এই যে কারণ এই যে নামকরণ করা হয়েছিল, নেম মানে কি নামকরণ করা। তো এখানে দেখো কি বলা আছে, সো নেমড নামকরণ, নামকরণ করা হয়েছিল বিকজ দ্য মাউন্টেইনার্স ফ্রম টু ফ্রেন্ডলি কান্ট্রিজ জয়েন্টলি ক্লাইম্বড ইট ফর দ্য ফার্স্ট টাইম। সো ওই সময়ে বাংলাদেশ এবং নেপালের যে মাউন্টেনার রয়েছিল তারা একসাথে সেখানে আরোহণ করেছিল। সেটা কেন নামকরণ করা হয়েছিল? যে এখানে বলা আছে বাংলাদেশের একটা চূড়া রয়েছে এবং সেটা হচ্ছে মৈত্রী চূড়া, যে বাংলাদেশ এবং নেপালের ফ্রেন্ডশিপ মানে হচ্ছে মৈত্রী, পিক মানে চূড়া, যে বাংলাদেশ নেপাল মৈত্রী চূড়া রয়েছে, এবং সেখানে দেখো এটা নামকরণ করা হয়েছিল, কারণটা ছিল এরকম যে মাউন্টেইনার্স পর্বত আরোহী, এটা হচ্ছে নাউন, ফ্রম প্রিপোজিশন দ্য টু ফ্রেন্ডলি কান্ট্রিজ, যে এই দুই বন্ধুত্বপূর্ণ দেশের জয়েন্টলি, অ্যাডভার্ব, জয়েন্টলি হচ্ছে কি অ্যাডভার্ব, জয়েন্টলি যুক্ত হওয়া, ক্লাইম্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে হচ্ছে এইখানে যেই জিনিসটা বলেছে যে এইখানে আমাদের খেয়াল করে দেখো, জয়েন্টলি হচ্ছে যৌথভাবে, তারপর দেখো ক্লাইম্ড ইট। সো এখানে যেহেতু অবজেক্ট আছে, এই ক্লাইম্ড কিন্তু অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে ভার্ব হিসেবে কাজ করেছে। তাহলে ক্লাইম্ড ইট এটাতে কি করেছিলেন? আরোহণ করেছিলেন ফর দ্য ফার্স্ট টাইম, যে প্রথমবারের মতো, ফর দ্য ফার্স্ট টাইম, এই ফ্রেজের নাম কি? প্রথমবারের মতো। এরপর দেখো নিশাদ স্টিম, এই যে নিশাতের যে দল, নিশাদ স্টিম পজিটিভ প্লাস নাউন, ওয়াজ লেড, এটা হচ্ছে প্যাসিভ মুডে আছে, লিড থেকে কি লেড, পরিচালনা করা, ঠিক আছে, পরিচালনা করা। তাহলে নিশাত স্টিম, নিশাতের যেই
টিম দল এটা পরিচালনা করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন, যেটাই বলা ওয়াজ লেড বাই এম এ মোহিত। সো এই যে নিশাতের টিমকে পরিচালনা করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন যে তিনি হলেন এম এ মোহিত। সো এম এ মোহিতের নাম তোমরা শুনছো, সাধারণ জ্ঞানও তোমরা পড়ে থাকবে। সেটা হলো এম এ মোহিত হলো হু হ্যাজ বিন অন টপ অফ এভারেস্ট, যিনি এভারেস্ট এর চূড়ায় গিয়েছিলেন বা যিনি অলরেডি এভারেস্ট জয় করেছিলেন। তার মানে এখানে বলেছেন যিনি এভারেস্টের চূড়ায় উঠেছিলেন, হ্যাঁ উঠেছেন, top of Everest and quite a few other peaks higher than 8,000 meters। তো এখানে যে জিনিসটা বলেছে যে মোহিত সাহেব নেতৃত্ব দিয়েছিলেন তার দলকে, এবং তাদের যেই দলকে নেতৃত্ব দিয়েছেন এমনি এমনি তো দেন নেই, তারও রেকর্ড আছে, তিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। এবং এটা বলেছে হু হ্যাজ বিন টপ অফ এভারেস্ট, যে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন, and quite a few other peaks higher than 8,000 meters। খেয়াল করে দেখো, যিনি 8,000 মিটারও বেশি উঠেছেন এরকম আরো কয়েকটি পর্বতে তিনি উঠেছিলেন। সো ওনার যোগ্যতা আছে বলেই সেখানে দেওয়া, তাই না? ইন বাংলাদেশ, বাংলাদেশে মাউন্টেনারিং মানে হচ্ছে পর্বত আরোহণ, এটা হচ্ছে জিরান্ড এবং এটা সাবজেক্ট হিসেবে বসেছে, নাউন হিসেবে কাজ করেছে। মাউন্টেনারিং, মাউন্টেনারিং মানে হলো কি পর্বত আরোহণ ইজ আ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি। খেয়াল করে দেখো, ইজ আ নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি, এই পর্বত আরোহণ করা এটা একটা নতুন, খেয়াল করে দেখো, কর্মকাণ্ড বা কার্যক্রম, এটা ক্রিয়া কার্যক্রম, এটা নতুন একটা ক্রিয়া কার্যক্রম। যদি আমি বলি ইন বাংলাদেশ মাউন্টেনিং এটা সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি এটা একটা নতুন ক্রিয়া সংযোজন বা হচ্ছে কাজ বা কার্যক্রম। সো এইখানে দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ স্পোর্ট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, অ্যাক্টিভিটি নাউন, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে স্পোর্ট। অ্যান্ড এবং উই আর ইয়েট টু ডেভেলপ, খেয়াল করে দেখো ইয়েটের পরে উদ্দেশ্য অর্থে টু বসে, টু প্লাস ভার্বের বেস ফ্রম ইনফিনিটিভ বসে, উই আর ইয়েট টু, সরি। সো এখানে যে জিনিসটা খেয়াল করে দেখো, এইখানে আমরা উই আর ইয়েট টু, আমরা এখনো হয়নি, এটা নেগেটিভ সেন্সে প্রকাশ করে, তোমরা জানো ইয়েটের ব্যবহার নেগেটিভ সেন্সে প্রকাশ করে। টু ডেভেলপ গড়ে তুলতে, এ কালচার দ্যাট উইল এনকারেজ যেটা আমাদেরকে উৎসাহিত করবে এই মান্থস মাউন্টেনিং অ্যাক্টিভিটিস। তো খেয়াল করে দেখো এখানে বলেছে যে উই আর ইয়েট টু ডেভেলপ, আমরা এখনো উন্নতি করতে পারিনি, হ্যাঁ। দ্য কালচার সংস্কৃতি, কালচার হচ্ছে নাউন, সংস্কৃতি, দ্যাট যেটি উইল এনকারেজ যেটা উৎসাহিত করবে, উইল এনকারেজ এটা হচ্ছে ফিউচার, উইল প্লাস ভার্বের বেস ফ্রম, যেটা আমাদের কি করবে উৎসাহিত করবে এ উইমেন্স মাউন্টেনিং অ্যাক্টিভিটিস। সো এখানে দেখো এই মাউন্টেনিং এখানে জিরান্ড হিসেবে কাজ করেছে, আবার এখানে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। একটা সেন্টেন্সের পজিশন অনুযায়ী একটা ওয়ার্ড বিভিন্ন ধরনের পার্টিসিপেটিভ হিসেবে ইউজ করা হয়। যেমন এখানে এটা আবার অ্যাডজেক্টিভ হয়ে গেছে, মাউন্টেনিং নাউন ছিল এখানে অ্যাডজেক্টিভ, কারণ এখানে উইমেন্স হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে এখানে হচ্ছে পার্টিসিপল, এরপরে অ্যাক্টিভিটিস অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, জন্য পার্টিসিপল। তাহলে দেখো উইল অ্যানকার যেটা আমাদের উৎসাহিত করবে উইমেন্স মাউন্টেনিং অ্যাক্টিভিটিস, একটা নারীর পর্বত আরোহণের কার্যক্রমকে। এরপরে দেখো নিশাত টুক, নিশাত গ্রহণ করেছিলেন, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, নিশাত টুক নিশাত গ্রহণ করেছিলেন দ্য চ্যালেঞ্জ। খেয়াল করে দেখো তার মানে নিশাত চ্যালেঞ্জটি কি করেছিলেন গ্রহণ করেছিলেন, অ্যান্ড শি ওয়াজ সাপোর্টেড বাই, এবং তিনি শি ওয়াজ সাপোর্টেড বাই কারো দ্বারা সমর্থিত হওয়া বোঝাতে ওয়াজ সাপোর্টেড হয়, শি ওয়াজ সাপোর্টেড বাই হার প্যারেন্টস, তিনি তার বাবা মায়ের দ্বারা সমর্থিত হয়েছিলেন, সমর্থন পেয়েছিলেন। দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্ট, খেয়াল করে দেখো এটা ছিল খুব ব্যয়বহুল, এক্সপেন্সিভ অর্থ হচ্ছে ব্যয়বহুল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে দেখো দিস ইজ অ্যান এক্সপেন্সিভ স্পোর্ট, এটা হয় একটি কি ভাইয়া, এক্সপেন্সিভ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং স্পোর্ট হচ্ছে নাউন, ব্যয়বহুল খেলা বা ক্রিয়া। অ্যান্ড নিশাত অ্যান্ড আদার মাউন্টেইনার্স, খেয়াল করে দেখো নিশাত এবং অন্যান্য যেই পর্বত আরোহীরা ছিল, মাউন্টেইনার্স পর্বত আরোহী ছিল, কুড নট হ্যাভ সাকসিডেড, তারা কি করতে পারতো না, তারা জয়ী হতে পারতো না, ইফ সেভারাল অর্গানাইজেশন ডিডন্ট হেল্প দেম। দেখো এটা হচ্ছে কন্ডিশনালের ব্যবহার আছে এখানে, তোমরা দেখো যে যদিও কন্ডিশনের ব্যবহার ক্ষেত্রে আমরা জানি হ্যাড নট হেল্প হওয়ার কথা, বাট মনে রাখবা টেক্সট বুকে এরকম কিছু ইউজেস আছে যে তোমার গ্রামাটিক্যালি ভুল আছে, তারপরে এখানে ইয়ে আছে। আমি যেহেতু টেক্সট বুক তালাশ বইয়ের কাজ করতেছি, তোমরা আমার বেসিক হেক্স বইটাও পড়ছো, সো তালাশ বইতে আমি এভাবে দেখো, তালাশ বইতে আমি
একবার প্রত্যেকটা ওয়ার্ড, উইল হচ্ছে মডাল ভার্ব, এনকারেজ হচ্ছে ভার্ব, এ হচ্ছে আর্টিকেল, উইমেন্স হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাউন্টেনিং হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাক্টিভিটিস হচ্ছে নাউন। তালাশ বইটাতে আমি যেটা আছে একবার প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ এভাবে ভেঙে ভেঙে দিয়েছিলাম। তো আমি কাজ করতে দেখলাম অনেক অনেক জায়গায় গ্রামাটিক্যাল ভুল আছে। সো ওই গ্রামাটিক্যালি ভুল থাকলে ভাই তোমার ভুল ধরা যাবে না, কারণ তোমার টেক্সট বুক বেসড কোয়েশ্চেন আসলে টেক্সট বুকের আলোকেই তোমার অ্যান্সার করতে হবে। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি ইফের যে ব্যবহারটা আছে, কুডেন্ট হ্যাভ সাজেড, কুড হ্যাভ বি থ্রি, এটা হচ্ছে থার্ড কন্ডিশন, তাই না? সো থার্ড কন্ডিশন হিসেবে এখানে আমাদের হ্যাড নট হেল্পড হওয়ার কথা, তাই না? বাট এখানে ডিডেন্ট হেল্প আছে, বাট সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী কারেক্ট। হ্যাঁ, বাট আমরা যখন কন্ডিশনাল স্ট্রাকচার ধরবো তখন কিন্তু হবে না। তাহলে দেখা যাচ্ছে মাউন্টেন্স কুড নট হ্যাভ সাকসিডেড, যে এই পর্বত আরোহীরা কি হতে পারতো না, সফল হতে পারতো না, ইফ সেভারাল অর্গানাইজেশন ডিডন্ট হেল্প দেম, যে যদি কতিপয় অর্গানাইজেশন মানে সংগঠন তাদেরকে কি না করতো, হেল্প করতো। এবার দেখো নিশাত ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর, দেখো এটা হচ্ছে দূত, অ্যাম্বাসেডর মানে হচ্ছে কি দূত। তো আমরা যে জিনিসটা এখানে খেয়াল করব যে নিশাত ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর, তিনি ছিলেন একজন দূত অফ বিকজ আই এম এ গার্ল, এটা একটা সংগঠনের নাম, ঠিক আছে? সো এটা আবার ভাইবো না বিকজ মানে কারণ, আই এম এ গার্ল আমি একজন নারী, ঠিক আছে, এরকম না, এটা একটা অর্গানাইজেশনের ক্যাম্পেইন, অর্গানাইজেশনাল ক্যাম্পেইন, এটা একটা কি ক্যাম্পেইন। সো এখানে বলেছে যে তিনি ছিলেন দূত ছিলেন, তিনি একটা ক্যাম্পেইনের, এবং এটা কোনো একটা অর্গানাইজেশনেরই আছে, যেমন প্ল্যান ইন্টারন্যাশনালস। এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচারণা, যে বিকজ আই এম এ গার্ল যে ক্যাম্পেইন ছিল বা প্রচারণা ছিল কার, প্ল্যান ইন্টারন্যাশনালস বাংলাদেশ। দেখো এটা খুব বড় একটা এনজিও বাংলাদেশে, আমার এক বড় ভাই জব করেন গুলশানে অফিস, আমি গিয়েছিলাম তখন। সো এখানে দেখো প্ল্যান ইন্টারন্যাশনালস বাংলাদেশ, যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ যে অর্গানাইজেশনের একটা ক্যাম্পেইন ছিল বিকজ আই এম এ গার্ল, সেটার তিনি অ্যাম্বাসেডর ছিলেন বা দূত ছিলেন। তারপর দেখো বাংলাদেশ চ্যাপ্টার বা বাংলাদেশ অধ্যায়ের ইন হার এক্সপিডিশন, তার অভিযান টু মাউন্ট এভারেস্ট ইন 2012। সো এখানে যে জিনিসটা বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে 2012 সালে মাউন্ট এভারেস্ট অভিযানে বিকজ আই এম এ গার্ল প্রচারণায় বাংলাদেশের অধ্যায়ের একজন দূত ছিলেন বা অ্যাম্বাসেডর ছিলেন তিনি, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে প্রপার নাউন, ক্যাম্পেইনের নাম যেহেতু প্রপার নাউন বোঝাচ্ছে। প্ল্যান ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশনের নাম বা এনজিওর নাম, এটা ইন্টারন্যাশনাল একটা এনজিও। সো বাংলাদেশে এটা শাখা আছে। এবার দেখো শি ওয়ান্টেড টু লিভ, দেখো ওয়ান্টের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। কিছু কিছু ভার্ব আছে ট্রাই, ওয়ান্ট, ফেইল, উইশ, এদের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। তাহলে শি ওয়ান্টেড টু লিভ, তিনি ছেড়ে যেতে চেয়েছিলেন বা তিনি ত্যাগ করতে চেয়েছিলেন। আ মেসেজ, একটা বার্তা, তিনি একটা বার্তা দিতে চেয়েছিলেন ফর অল পিপল অফ বাংলাদেশ, যে সারা বাংলাদেশের মানুষকে, দ্যাট এ গার্ল ক্যান ডু এনিথিং, এ বয় ক্যান ডু। তিনি একটা বার্তা দিতে চেয়েছিলেন যে একজন নারী সবকিছু করতে পারে, এ বয় ক্যান ডু, যে একটা বালক যেই কাজ করতে পারে সেই কাজটা একজন নারীও করতে পারে। সো এগুলো দেখো, যেমন ফর প্রিপোজিশন, অল হচ্ছে ডিটারমিনার, পিপল হচ্ছে নাউন, অফ হচ্ছে প্রিপোজিশন, বাংলাদেশ হচ্ছে নাউন, দ্যাট হচ্ছে কনজাংশন, এ গার্ল হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে ভার্ব, ক্যান ডু হচ্ছে টোটাল ভার্ব, ক্যান হচ্ছে মডাল অক্সিলারি, আর ডু হচ্ছে ভার্ব। এইবার দেখো এনিথিং হচ্ছে অবজেক্ট, এ বয় আবার সাবজেক্ট, ক্যান ডু এখানে হচ্ছে ভার্ব। And hence every girl should have support from her parents, from her parents. So এখানে খেয়াল করে দেখো কি বলেছে, তিনি একটা মেসেজ দিয়েছিলেন যে একটা ছেলে যা পারে একটা মেয়েও তা পারে, আর হেন্স হচ্ছে তাই, এবং তাই হেন্স হচ্ছে কি তাই। সো এখানে যে জিনিসটা খেয়াল করে দেখো, হেন্স, হ্যাঁ ভাইয়া আমরা অনেকগুলো দেখি, হ্যাঁ গুড। দেখো হেন্স হচ্ছে তাই, এটা হচ্ছে অ্যাডভার্ব, তাই এভরি গার্ল শুড হ্যাভ, যে প্রত্যেকটা নারী, শুড হ্যাভ সাপোর্ট থাকা উচিত, যে সহায়তা বা সমর্থন থাকা উচিত, ফ্রম হার প্যারেন্টস, তার বাবা মার কাছ থেকে, অ্যান্ড দ্য সোসাইটি, সমাজ থেকে, ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কঠিন কার্যক্রমে, প্রতিটা কঠিন কার্যক্রমে বা হ্যাঁ ঝামেলাপূর্ণ কার্যক্রমে। সো এখানে যে জিনিসটা বুঝিয়েছে, তিনি একটা মেসেজ দিতে চেয়েছিলেন যে পিপল মানে অল পিপল অফ দ্য বাংলাদেশ, বাংলাদেশের সকল মানুষের এটা জানতে হবে যে মেয়েরাও ছেলেদের মতোই কাজগুলো পারে। সো এই জন্য তাদের বাবা মা, সমাজ, এদের সাপোর্ট বা সমর্থন দরকার ইন এভরি চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কঠিন কার্যক্রমে। ওকে, সো অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। শেষ আমাদের এই প্যাসেজ।
ওকে, সো আমরা একটু অ্যান্সারগুলো নিই। কি বলা আছে দেখো এখানে, আমরা যদি দেখি ইন বাংলাদেশ মাউন্টেনিং ইজ কনসিডার্ড, বাংলাদেশে এটা কি কমন? আব্দুল কুদ্দুস বলছে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো কোর্স আছে? হ্যাঁ, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্স আছে, এডুকেশন পেজে নক দিবা যে ভাই ফ্রি হ্যান্ড রাইটিং এর কোর্সটা আমি করতে চাই, তো সেখানে পেয়ে যাবা, নো প্রবলেম। সো দেখো কি বলা আছে যে এই ভেরি কমন স্পোর্ট না, নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি, ইয়েস বাংলাদেশে এটা একটা নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি। ফরবিডেন, ফরবিডেন এটা বাতিল হওয়া না, কালচারাল ট্রেডিশন না, আমাদের অ্যান্সার হবে নিউ স্পোর্ট অ্যাক্টিভিটি। নিশাত ওয়াজ অ্যান অ্যাম্বাসেডর অফ হুইচ ক্যাম্পেইন? বিকজ আই এম এ গার্ল। নিশাত ওয়ান্টেড টু লিভ এ মেসেজ দ্যাট, তিনি একটা মেসেজ দিতে চেয়েছিলেন, হ্যাঁ, যে এই গার্ল ক্যান ডু এনিথিং এ বয় ক্যান ডু। ওকে, সো আমরা এখানে নিশাত মজুমদারের গল্পটা অনেক বড় ছিল, আমরা দুইটা পার্টে শেষ করেছি। সো দেখো ভাইয়াপুরা, আমি এই যে ইউনিটটা ইউথ অ্যাচিভার্স বা ইউথফুল অ্যাচিভার্স, এই ইউনিটটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। সো এই জন্য প্রত্যেকটা লাইন ধরে ধরে ভেঙে ভেঙে তোমাদেরকে পড়াচ্ছি। আর একটা কারেকশন হচ্ছে ব্রজেন দাসের, আমার স্লাইডে একটু ভুল উঠছিল, 2 মিনিটস দিয়ে একটা ভুল আসছে, ওটা 15 মিনিটস হবে টাইপিং মিস্টেক। সো ওইটা সমস্যা নাই, ওইটা তোমরা একটু কারেকশন করে নাও, বইতে তো আছেই তোমাদের টেক্সট বইতে। আর তোমাদের এই টেক্সট বুকটা কে কে এইভাবে দাগায় পড়ছো, যাদের কাছে বেসিক হেক্স আছে, বেসিক হেক্স পড়লে ওইখান থেকে রিটেন প্রিপারেশনটা খুব ইজি হয়ে যায়, বা রিটেন ফাউন্ডেশন থেকে রিটেন পড়াটা খুব ইজি হয়ে যায়। সো তোমাদের এই বইটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ইংলিশ ফর টুডে বইটা অনেকে আমরা পড়তে চাই না, বাট দিন শেষে এটার জন্য আমরা ধরা খেয়ে যাই। সো তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবা, সবার প্রতি শুভকামনা। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী পার্টে। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ সকাল সকাল উঠে ক্লাস করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর অবশ্যই নিজে আজকে চ্যালেঞ্জ নিয়ে নাও যে আজকের দিনে সবচেয়ে বেশি পড়বা, সবচেয়ে বেশি ইফেক্টিভলি কাজে লাগাবা, ঠিক আছে? ওকে, আর মনে রাখবা যার সকালটা শুরু হয় অনেক 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 পরিশ্রমের মাধ্যমে, অনেক ডেডিকেশনের মাধ্যমে, স্বাভাবিকভাবে ঘুম থেকে ওঠা কিন্তু খুব কঠিন। সো ডেডিকেশন দিয়ে যদি উঠে গেছো, এখন পরিশ্রমটা সবচেয়ে বেশি করো। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।